আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইলেকট্রিক্যাল মেইনটেন্যান্স ওয়ার্কস ১ এসএসসি ও দাখিল ভোকেশনাল সিলেবাসের ধারাবাহিক টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। আজকে আমরা দ্বাবিংশ অধ্যায় অর্থাৎ ২২তম অধ্যায় বৈদ্যুতিক পাওয়ার নিয়ে আলোচনা করব। এ অধ্যায়ে আমরা যে সকল বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেগুলো হচ্ছে বৈদ্যুতিক পাওয়ার, বৈদ্যুতিক পাওয়ারের একক ও প্রতীক, বৈদ্যুতিক পাওয়ারের সাথে কারেন্ট, ভোল্টেজ ও রেজিস্ট্যান্সের সম্পর্ক, আপাত শক্তি ও প্রকৃত শক্তি কি বা আপাত পাওয়ার ও প্রকৃত পাওয়ার কাকে বলে, যান্ত্রিক পাওয়ার ও বৈদ্যুতিক পাওয়ারের মধ্যে সম্পর্ক, ওয়াটমিটারের সাথে লোডের সংযোগ চিত্র এবং সর্বশেষ বৈদ্যুতিক পাওয়ার সংক্রান্ত গাণিতিক সমস্যা ও সমাধান। পরবর্তী ভিডিওটি সবার আগে পেতে ত্রিপুরী বাংলা একাডেমি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তাহলে চলে যাই মূল ভিডিওতে। প্রথমেই বৈদ্যুতিক পাওয়ার কি সেটা আমরা দেখি। যে হারে কোনো বৈদ্যুতিক সার্কিটে কাজ করা হয় অথবা প্রতি সেকেন্ডে কোনো বৈদ্যুতিক সার্কিটে যে এনার্জি সরবরাহ করা হয় তাকে বৈদ্যুতিক ক্ষমতা বা বৈদ্যুতিক পাওয়ার বলে। অর্থাৎ প্রতি সেকেন্ডে কোনো বৈদ্যুতিক সার্কিটে যে পরিমাণ শক্তি বা এনার্জি সরবরাহ করা হয় যাতে করে ওই সার্কিটটি কাজ করতে সক্ষম হয়, ওই শক্তি বা এনার্জি হচ্ছে বৈদ্যুতিক ক্ষমতা বা বৈদ্যুতিক পাওয়ার। একে বড় হাতের পি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে বৈদ্যুতিক পাওয়ারকে কি দ্বারা প্রকাশ করা হয়? বড় হাতের পি দ্বারা প্রকাশ করা হয়। যদি কোনো বৈদ্যুতিক বর্তনীতে কিউ একক চার্জ, ভি ভোল্ট বৈদ্যুতিক চাপে টি সেকেন্ড সময় ধরে প্রবাহিত হয় তখন কাজের পরিমাণ দাঁড়ায় ডাব্লিউ সমান ভি কিউ। তাহলে এখানে বলতেছে যে যদি কোনো বর্তনীতে আমি কিউ একক পরিমাণের চার্জ দেই এবং ভি ভোল্ট বৈদ্যুতিক চাপ প্রয়োগ করা হয় তাহলে টি সেকেন্ড সময় ধরে প্রবাহিত হলে ওই চাপ কাজের পরিমাণ তখন দাঁড়াবে কি ডাব্লিউ সমান ভি কিউ। কারণ আমরা জানি কাজকে ডাব্লিউ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে কাজের পরিমাণ হবে ওই বৈদ্যুতিক বর্তনীতে চার্জের পরিমাণ এবং যে পরিমাণ চাপ অর্থাৎ ভোল্টেজ প্রয়োগ করা হয় তাদের গুণফল। তাহলে কোনো বর্তনীতে বৈদ্যুতিক কাজ কিভাবে হবে? যখন কোনো বৈদ্যুতিক বর্তনীতে কিউ পরিমাণ চার্জ ভি ভোল্ট বৈদ্যুতিক চাপে টি সেকেন্ড সময় ধরে প্রবাহিত হয়, অর্থাৎ যে চার্জটা বৈদ্যুতিক চাপের ফলে কোনো একটি নির্দিষ্ট সময় ধরে প্রবাহিত হয় ওই বৈদ্যুতিক বর্তনীতে, তখন কাজের পরিমাণ দাঁড়াবে ওই প্রবাহিত চার্জের পরিমাণ ইনটু অর্থাৎ গুণ ওই বর্তনীতে বৈদ্যুতিক চাপের পরিমাণ, অর্থাৎ বর্তনীতে প্রবাহিত চার্জের পরিমাণ এবং বর্তনীতে প্রয়োগকৃত বৈদ্যুতিক চাপের পরিমাণের গুণফলই হবে ওই বর্তনীর কাজের পরিমাণ। প্রতি সেকেন্ডে কাজের পরিমাণ তাহলে কি হবে? যেহেতু আমরা কিছুক্ষণ আগেই দেখলাম যে বৈদ্যুতিক পাওয়ার কি, বৈদ্যুতিক পাওয়ার কি ছিল যে বৈদ্যুতিক বৈদ্যুতিক সার্কিটে কাজ করা হয় অথবা প্রতি সেকেন্ডে কোনো বৈদ্যুতিক সার্কিটে যে এনার্জি সরবরাহ করা হয় অর্থাৎ বৈদ্যুতিক সার্কিটের কাজের পরিমাণ, এবং সেটা কি প্রতি সেকেন্ডে অর্থাৎ একটা নির্দিষ্ট সময় অন্তর ওই বৈদ্যুতিক সার্কিটের কাজের পরিমাণই হচ্ছে কি বৈদ্যুতিক পাওয়ার। তাহলে প্রতি সেকেন্ডে কাজের পরিমাণ কি মানে বৈদ্যুতিক পাওয়ারটা কি হবে? কাজ ভাগ কি সময়, যেহেতু কি প্রতি সেকেন্ডে কি কাজের পরিমাণই হচ্ছে ওই বৈদ্যুতিক সার্কিটের পাওয়ার। যেহেতু এখানে বলেই দিয়েছে যে প্রতি সেকেন্ডে কাজের পরিমাণ, সেহেতু কি হচ্ছে পি ইজ ইকুয়াল টু কাজ বাই সময় অর্থাৎ ডাব্লিউ বাই টি। তাহলে ডাব্লিউ সমান সমান কি ভি কিউ, সেই ভি কিউ এখানে বসানো হয়েছে ভি কিউ বাই টি। তাহলে পি সমান সমান কি হচ্ছে ভি কিউ বাই টি আর্ক পার সেকেন্ড। যদি আমরা
প্রতি সেকেন্ডে চার্জের পরিমাণকে কারেন্ট ধরি, তাহলে বৈদ্যুতিক পাওয়ার কি হবে? তখন বৈদ্যুতিক পাওয়ার হবে P is equal to VI arc per second। অর্থাৎ এখানে বলতেছে যে প্রতি সেকেন্ডে চার্জের পরিমাণকে যদি কারেন্ট ধরা হয়, অর্থাৎ Q বাই T কে যদি কারেন্ট হিসেবে বিবেচনা করা হয়, অর্থাৎ প্রতি সেকেন্ডে চার্জের পরিমাণ, তার মানে কি Q বাই T হচ্ছে কি সমান সমান কি I। তাহলে এই Q বাই T এর জায়গায় যদি আমি I বসাই, অর্থাৎ কারেন্টকে ধরি, তাহলে আমাদের এই বৈদ্যুতিক পাওয়ার কি হবে? বৈদ্যুতিক পাওয়ার হবে P is equal to VI আর্ক পার সেকেন্ড। এই আর্ক পার সেকেন্ড কিন্তু একই আছে, আর ভি কিন্তু এখানে রয়ে গেছে। শুধু এই কিউ বাই টি, অর্থাৎ প্রতি সেকেন্ডে চার্জের পরিমাণকে কি ধরা হচ্ছে? কারেন্ট, অর্থাৎ আই দ্বারা প্রকাশ করা হচ্ছে। যদি এই কিউ বাই টি কে আই দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ প্রতি সেকেন্ডে চার্জের পরিমাণকে যদি কারেন্ট ধরা হয়, তখন পাওয়ার হবে কি ভি আই আর্ক পার সেকেন্ড। এখন যদি আমি ভি এবং আই কে ব্যবহারিক এককে প্রকাশ করা হয়, তখন বৈদ্যুতিক পাওয়ার কিভাবে লেখা হয়? এখানে তো আর্ক পার সেকেন্ড ওই চার্জ এবং সময়ের সাপেক্ষে একক বসানো হয়েছিল। যেখানে কিউ বাই টি ছিল, সেখানে কি আর্ক পার সেকেন্ড ছিল একক। কিন্তু এখন এই কিউ বাই টি এর জায়গায় কি চলে আসছে? কারেন্ট চলে আসছে, কিন্তু একক কিন্তু সেই আগেরটাই রয়েছে কি আর্ক পার সেকেন্ড। এই ভোল্টেজ এবং কারেন্টের যদি আমি ব্যবহারিক একক এখানে প্রকাশ করি, তাহলে বৈদ্যুতিক পাওয়ার কি হবে সেটা আমরা দেখি। অর্থাৎ এই আর্ক পার সেকেন্ড কিন্তু তখন থাকবে না, কারণ আমরা জানি ভোল্টেজের একক ভোল্ট এবং কারেন্টের একক অ্যাম্পিয়ার। ঠিক আছে, তো আর্ক পার সেকেন্ড কিন্তু এখানে থাকতেছে না। আর্ক পার সেকেন্ড কি হিসাবে বসছিল? যে চার্জ বাই টাইম, অর্থাৎ কিউ বাই টি এর সাপেক্ষে এই পাওয়ারের একক বসছিল কি আর্ক পার সেকেন্ড। এখন এখানে বলতেছে যদি ভি এবং আই কে ব্যবহারিক এককে প্রকাশ করা হয়, তাহলে বৈদ্যুতিক পাওয়ার কি হবে? তো আমরা দেখি বৈদ্যুতিক পাওয়ার কি হয়। বৈদ্যুতিক পাওয়ার হচ্ছে পি ইজ ইকুয়াল টু, সে ভি কিন্তু থাকতেছেই, ভি এর ব্যবহারিক একক হিসেবে বসতেছে 10⁸ ইন্টু কারেন্ট বসতেছে, এবং কারেন্টের ব্যবহারিক একক হিসেবে বসতেছে কি 10 ইনভার্স 1। সেই আর্ক পার সেকেন্ড কিন্তু বসেই গেল। এখন এই 10⁸ হচ্ছে ভোল্টেজের ব্যবহারিক এককের প্রকাশ, এবং 10 ইনভার্স 1 হচ্ছে বৈদ্যুতিক কারেন্টের ব্যবহারিক প্রকাশ। সেই হিসাবে এই লাইনটা ব্যবহার করা হয়েছে। তাহলে 10⁸ থেকে 10⁻⁻1 অর্থাৎ 8 থেকে যদি 1, এটা কিন্তু বিয়োগ আকারে আছে, হ্যাঁ, ইনভার্স আকারে আছে। তাহলে এই 8 থেকে যদি এই 1 কে বিয়োগ করা হয়, তাহলে কত থাকবে? 7 থাকবে, অর্থাৎ 7 থাকবে। তাহলে কি বসানো হয়েছে? VI ইনটু 10⁻⁷, অর্থাৎ এই 8 থেকে -1 হইছে, তাই 10 ইনভার্স 7 হইছে। ভি এবং আই কিন্তু বসেই গেছে। একক কিতে আছে? আর্ক পার সেকেন্ড। এই আর্ক পার সেকেন্ড কিন্তু রয়েই গেছে। এখন আমাদের জানা আছে কি যে 10⁻⁷ আর্ক সমান সমান কি 1 জুল। অর্থাৎ এই 10⁻⁷ আর্ক এর জায়গায় আমি লিখতে পারি কি 1 জুল লিখতে পারি। তাহলে পরবর্তী লাইনে আমরা লিখতে পারি কি VI জুল পার সেকেন্ড। যেহেতু 10⁻⁷ আর্গ, এই জায়গাটায় আমরা কি শুধু জুল লিখতে পারি। এই যে এখানেই বলে দিছে যে 10⁻⁷ আর্গ সমান সমান 1 জুল। তাহলে এই 10⁻⁷ আর্গ এর জায়গায় কি আমি শুধু জুল বসাই দিলাম। তাহলে একক কি আসলো? জুল পার সেকেন্ড। যেখানে আর্গ পার সেকেন্ড ছিল, এখন সেখানে চলে আসছে কি জুল পার সেকেন্ড। তাহলে কি আসলো? VI জুল পার সেকেন্ড। আমরা জানি যে 1 জুল পার সেকেন্ড সমান সমান কি 1 ওয়াট। এই যে এখানে লিখে দেওয়া হয়েছে যে 1 জুল পার সেকেন্ড সমান সমান কি 1 ওয়াট। তাহলে এই জুল পার সেকেন্ডের জায়গায় আমরা কি লিখতে পারি? ওয়াট লিখতে পারি। আর এইটাই কিন্তু পাওয়ারের মূল সূত্র। এইটাই আমাদের মনে রাখতে হবে যে P is equal to VI ওয়াট। সুতরাং আমরা বৈদ্যুতিক পাওয়ার হিসেবে বলতে পারি যে বৈদ্যুতিক চাপের পার্থক্য ইনটু কারেন্ট, অর্থাৎ ভোল্টেজ এবং কারেন্টের গুণফলই হচ্ছে কি
বৈদ্যুতিক পাওয়ার, যার একক কি? ওয়াট। এইটা খুবই গুরুত্বপূর্ণ একটি সূত্র বৈদ্যুতিক পাওয়ারের জন্য, যে P ইজ ইকুয়াল টু VI। হ্যাঁ, এইটা কিন্তু আমাদের পরবর্তী ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের সামনে খুবই ব্যবহৃত হবে। তাই এই সূত্রটি খুবই মনোযোগ সহকারে দেখতে হবে এবং মনে রাখার চেষ্টা করতে হবে। বৈদ্যুতিক পাওয়ার P ইজ ইকুয়াল টু VI, ওয়াট। তাহলে আমরা বৈদ্যুতিক পাওয়ার বলতে পারি কি? বৈদ্যুতিক চাপের পার্থক্য এবং কারেন্টের গুণফল। বৈদ্যুতিক পাওয়ারের একক ও প্রতীক। পাওয়ারের একক, এসআই পদ্ধতিতে পাওয়ারের একক হলো ওয়াট, যেটা আমরা কিছুক্ষণ আগেই দেখেছি কি? পাওয়ারের একক পি ইজ ইকুয়াল টু ভিআই ওয়াট, অর্থাৎ পাওয়ারের একক ছিল কি? ওয়াটে ছিল। তাহলে এসআই পদ্ধতিতে পাওয়ারের একক হচ্ছে কি? ওয়াট। পাওয়ারের বড় একক কিলোওয়াট ও মেগাওয়াট, অর্থাৎ এই পাওয়ারের যদি আমি বড় একক চিন্তা করি, সেগুলো হচ্ছে কি? কিলোওয়াট ও মেগাওয়াট। ওয়াট হচ্ছে ছোট একক। এই ওয়াটটা হচ্ছে কি? পাওয়ারের ছোট একক। তাহলে পাওয়ারের বড় একক হচ্ছে কি? কিলোওয়াট ও মেগাওয়াট। স্কটিশ বিজ্ঞানী জেমস ওয়াটের নাম অনুসারে এর নামকরণ করা হয়েছে। অর্থাৎ পাওয়ারের একক হচ্ছে ওয়াট। এই এককের নাম কার অনুসারে করা হয়েছে? স্কটিশ বিজ্ঞানী জেমস ওয়াটের নাম অনুসারে পাওয়ারের একক করা হয়েছে কি? ওয়াট। পাওয়ারের প্রতীক হচ্ছে পি, সেটা কিন্তু আমরা কিছুক্ষণ আগেই দেখেছি যে পাওয়ারকে বড় হাতের পি দ্বারা প্রকাশ করা হয়। 1 ভোল্ট বৈদ্যুতিক চাপে যদি কোনো বর্তনীতে 1 সেকেন্ড সময়ে 1 কুলম্ব চার্জ প্রবাহিত হয়, তবে পাওয়ারের পরিমাণ হবে 1 ওয়াট। অর্থাৎ আমি যদি কোনো বৈদ্যুতিক বর্তনীতে 1 ভোল্ট চাপ প্রয়োগ করি, তাহলে 1 সেকেন্ড সময়ে যদি ওই বর্তনীতে 1 কুলম্ব চার্জ প্রবাহিত হয়, তাহলে পাওয়ারের পরিমাণ হবে 1 ওয়াট। তাহলে 1 ওয়াট কাকে বলে? সেটাই হচ্ছে এখানে বলা হয়েছে যে 1 ভোল্ট বৈদ্যুতিক চাপে যদি কোনো বর্তনীতে 1 সেকেন্ড সময়ে 1 কুলম্ব চার্জ প্রবাহিত হয়, তবে পাওয়ারের পরিমাণ হবে 1 ওয়াট। অর্থাৎ বৈদ্যুতিক চাপের পরিমাণও 1, সময়ের পরিমাণও 1 এবং কুলম্বের চার্জের পরিমাণও কি? 1। তাই ওয়াটের পরিমাণও কি হবে? একই হবে। তাহলে আমরা বলতে পারি যে কোনো বৈদ্যুতিক বর্তনীতে 1 ভোল্ট বৈদ্যুতিক চাপ প্রয়োগ করলে 1 সেকেন্ড সময়ে যদি ওই বৈদ্যুতিক বর্তনীতে 1 কুলম্ব চার্জ প্রবাহিত হয়, তবে ওই বর্তনীর বৈদ্যুতিক পরিমাণ হবে 1 ওয়াট। অন্য কথায় বলা যায়, কোনো বৈদ্যুতিক বর্তনীতে 1 ভোল্ট বৈদ্যুতিক চাপের পার্থক্যে 1 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হতে যে পাওয়ার অপচয় হয় তাকে 1 ওয়াট বলে। তাহলে অন্যভাবে কিভাবে বলা যায়? যে কোনো বর্তনীতে যদি আমি 1 ভোল্ট বৈদ্যুতিক চাপ প্রয়োগ করি, তাহলে 1 অ্যাম্পিয়ার কারেন্ট ওই বর্তনীর মধ্য দিয়ে প্রবাহিত হতে যে পরিমাণ পাওয়ার কি অপচয় হয়, তাকেই বলা হয় কি? 1 ওয়াট। ওয়াটকে ডাব্লিউ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে ওয়াটকে কি দ্বারা প্রকাশ করা হয়? ডাব্লিউ দ্বারা প্রকাশ করা হয়। আমরা কিছুক্ষণ আগেই দেখেছি কি? ওয়াট হচ্ছে কি? পাওয়ারের একক, সেটা কি? ছোট একক। আর পাওয়ারের বড় একক হচ্ছে কি? কিলোওয়াট এবং মেগাওয়াট। তাহলে কিলোওয়াট কি সেটা আমরা দেখি, যে 1 কিলোওয়াট সমান সমান কি? 1000 ওয়াট। কারণ কি? ওয়াট হচ্ছে ছোট একক। তাহলে 1 কিলোওয়াট সমান সমান 1000 ওয়াট এবং 1 মেগাওয়াট সমান সমান 10⁶ ওয়াট, অর্থাৎ একের পরে 6টা শূন্য। কিলোওয়াটের ক্ষেত্রে একের পরে 3টা শূন্য, আর মেগাওয়াটের ক্ষেত্রে একের পরে 6টা শূন্য, যেহেতু কি এখানে 6 লেখা আছে। ঠিক আছে? অর্থাৎ 1 কিলোওয়াট আমরা 1000 ওয়াট এইভাবে লিখতে পারি, বা 10⁻³ লিখতে পারি, যে 10⁻³ ওয়াট। যেমন এখানে 10⁶ লেখা আছে। হ্যাঁ, তাহলে সেভাবেও লেখা যায় যে 1 কিলোওয়াট সমান সমান 10⁻³ ওয়াট, আর 1 মেগাওয়াট সমান সমান 10⁶ ওয়াট। 1 কিলোওয়াট আওয়ারকে বোর্ড অফ ট্রেড ইউনিট, সংক্ষেপে BOT ইউনিট বলা হয়। তাহলে বোর্ড অফ ট্রেড বা BOT কাকে বলা হয়? 1 কিলোওয়াট আওয়ারকে বোর্ড অফ ট্রেড ইউনিট, সংক্ষেপে BOT ইউনিট বলা হয়। তাহলে 1 BOT সমান সমান কি? 1 কিলোওয়াট আওয়ার।
অনেক সময় জানতে চাওয়া হয় যে বোর্ড অফ ট্রেড ইউনিট কাকে বলে বা বিওটি কাকে বলে। তখন আমরা বলতে পারবো যে ১ কিলোওয়াট আওয়ারকে বোর্ড অফ ট্রেড ইউনিট বা বিওটি ইউনিট বলা হয়। অর্থাৎ 1 বিওটি সমান সমান কি ১ কিলোওয়াট আওয়ার। এখন আমরা দেখব বৈদ্যুতিক পাওয়ারের সাথে কারেন্ট, ভোল্টেজ এবং রেজিস্ট্যান্সের সম্পর্ক কি। বৈদ্যুতিক পাওয়ার হচ্ছে কোন সার্কিটের ভোল্টেজ ও কারেন্টের গুণফল, অর্থাৎ P is equal to VI, যেটা আমরা প্রথম দিকেই দেখেছি যে P is equal to VI ওয়াট। তাহলে বৈদ্যুতিক পাওয়ার হচ্ছে কি কোন সার্কিটের ভোল্টেজ ও কারেন্টের গুণফল। যদি কোনো সার্কিটের কারেন্ট I হয় এবং সরবরাহকৃত ভোল্টেজ V হয়, তবে ওই সার্কিটের পাওয়ার P is equal to VI ওয়াট হবে। অর্থাৎ কোনো সার্কিটের প্রবাহিত কারেন্টের পরিমাণ যদি I হয় এবং কোনো সার্কিটের বৈদ্যুতিক চাপের পরিমাণ যদি V হয়, তাহলে ওই সার্কিটের পাওয়ার হবে কি P is equal to VI ওয়াট। আবার আমরা বৈদ্যুতিক পাওয়ারকে এইভাবে লিখতে পারি যে P is equal to VI T/T, জুল পার সেকেন্ড বা ওয়াট। এখানে T/T, টি দিয়ে উপরকেও গুণ করা হয়েছে এবং নিচকেও গুণ করা হয়েছে। তা আমরা যদি এই উপরের টি এবং নিচের টি যদি কেটে দেই, সে কিন্তু আগেরটাই থেকে যাচ্ছে যে P is equal to VI। এখানে টি দ্বারা উভয় পক্ষকেই গুণ করা হয়েছে, অর্থাৎ উপরেও গুণ করা হয়েছে এবং নিচেও গুণ করা হয়েছে। এই উপরের টি এবং নিচের টি যদি আমি কেটে দিই, তাহলে কিন্তু সেই P is equal to VI থেকে যাচ্ছে। তাহলে P is equal to VI T/T, জুল পার সেকেন্ড বা ওয়াট। আমরা এইভাবেও কিন্তু পাওয়ারকে লিখতে পারি। তবে সবচেয়ে জনপ্রিয় এবং ব্যবহারিক পাওয়ারের সূত্র হচ্ছে এটাই যে P is equal to VI ওয়াট। এইটাই সবচেয়ে বেশি কি ব্যবহৃত হয়। এখন আমরা দেখব যে বৈদ্যুতিক পাওয়ারের সাথে কারেন্ট, ভোল্টেজ এবং রেজিস্ট্যান্সের সম্পর্কটা আমরা একটু স্লাইড আকারে দেখি। তাহলে আমরা বৈদ্যুতিক পাওয়ারের সাথে কারেন্ট এবং ভোল্টেজ ও রেজিস্ট্যান্সের সম্পর্কটা একটু দেখি। যে বলতেছে যে বৈদ্যুতিক পাওয়ার হচ্ছে কি কোন সার্কিটের ভোল্টেজ ও কারেন্টের গুণফল, সেটা আমরা একটু আগে দেখেছি। যদি কোন সার্কিটের কারেন্ট I হয় এবং সরবরাহকৃত ভোল্টেজ V হয়, তবে কি সার্কিটের পাওয়ার হবে কি P is equal to VI ওয়াট। ঠিক আছে? যদি কোন সার্কিটের কারেন্ট I হয় এবং সরবরাহকৃত ভোল্টেজ V হয়, তাহলে ওই সার্কিটের পাওয়ার হবে কি P is equal to VI ওয়াট, যেটা আমরা একটু আগেও দেখেছি। এখন এই ১ নম্বর সমীকরণ থেকেই আমরা পাওয়ারের সাথে ভোল্টেজ, কারেন্ট এবং রেজিস্ট্যান্সের সম্পর্কটা দেখব। আমরা জানি কি ওহমের সূত্র অনুযায়ী আমরা জানি কি যে V is equal to IR। তাহলে এই ১ নাম্বার সমীকরণে যদি V এর জায়গায় আমি এই IR বসাই, তাহলে সূত্রটা কিরকম হয় সেটা আমরা দেখি। যে P is equal to কি এই V এর জায়গায় আমরা IR বসাইছি। তাহলে কি IR, আর এইটা হচ্ছে কি সেই সূত্রের I, সেটা কিন্তু বসে গেল। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে যে I আর I কি হয়ে যাবে I স্কয়ার, আর R কিন্তু R থাকতেছে। তাহলে কিন্তু কি হচ্ছে V উঠে গিয়ে কি হইলো I স্কয়ার R ওয়াট হয়ে গেল। এখানে কিন্তু আর কি ভোল্টেজ থাকতেছে না। এখানে রেজিস্ট্যান্স চলে আসছে এবং কারেন্ট শুধু। ঠিক আছে? তাহলে আমরা এই P is equal to VI এই সমীকরণে যদি এই V এর জায়গায় ওহমের সূত্র অনুযায়ী V is equal to IR বসাই, তাহলে কিন্তু আমাদের আসতেছে কি P is equal to IR, এই যে AIR, আর AI টা হচ্ছে কি এই সূত্রের I। তাহলে এখানে একটা I, এখানে একটা I, তাহলে কয়টা হয়েছে ২ টা I। তাহলে I স্কয়ার আর R কিন্তু থেকে যাচ্ছে। তাহলে P is equal to I স্কয়ার R। যদি কোনো গাণিতিক সমস্যায় আমাদের কারেন্টের পরিমাণ এবং রেজিস্ট্যান্সের পরিমাণ দেওয়া থাকে, তাহলে সেখান থেকে আমরা এই সূত্র ব্যবহার করে পাওয়ার বের করতে পারবো। এবার আমরা আবার একটু দেখি যে ওহমের সূত্র অনুযায়ী কিন্তু আমরা এটাও জানি যে কারেন্ট ইজ ইকুয়াল টু ভি বাই আর, অর্থাৎ আই ইজ ইকুয়াল টু ভি বাই আর। এটাও কিন্তু ওহমের সূত্র থেকেই আমরা জানি। তাহলে এই ১ নাম্বার সমীকরণে যদি এই আই এর জায়গায় আমরা ভি বাই আর বসাই, তাহলে কি হয়? তাহলে হচ্ছে যে আমি ১ নম্বর সমীকরণে এই আই এর স্থলে, এই যে এই আই এর স্থলে কি বসাবো? ভি বাই আর এইটা বসাবো। তাহলে কি হবে P is equal to V। এই V টা হচ্ছে এই সূত্রের V, আর এই V বাই R এটা হচ্ছে এই যে I এর জায়গায় বসছে, অর্থাৎ এই I এর স্থলে হ্যাঁ V বাই R এই জিনিসটা বসছে। তাহলে এই V আর এই V, তাহলে কয়টা V রইছে? ২ টা V। তাহলে আমরা লিখতে পারি V স্কয়ার R ওয়াট।
এখানে কিন্তু আর কি কারেন্ট রইলো না, এখানে শুধু ভোল্টেজ এবং রেজিস্ট্যান্স রইলো। যদি আমাদের কোনো গাণিতিক সমস্যায় ভোল্টেজ এবং রেজিস্ট্যান্সের পরিমাণ দেওয়া থাকে আর আমাকে যদি বলা হয় যে ওই সার্কিটের পাওয়ার বের করো, তাহলে আমি এই সূত্র ব্যবহার করে ওই সার্কিটের পাওয়ার বের করতে পারি, যেখানে কি শুধু কি ভি এবং আর থাকবে, অর্থাৎ পি ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার আর। তাহলে আমরা কিন্তু তিনটা সমীকরণ পেয়ে গেলাম পাওয়ারের। যে পাওয়ার নির্ণয় করার ক্ষেত্রে আমরা তিনটা সমীকরণ পেয়ে গেছি। যদি সার্কিটের ভোল্টেজ এবং কারেন্ট দেওয়া থাকে, তাহলে আমরা কি যে পাওয়ারের মূল সূত্র সেটা হচ্ছে কি পি ইজ ইকুয়াল টু ভিআই, এইটা ব্যবহার করব। আর যদি আমাকে দেওয়া থাকে প্রশ্নে যে কারেন্ট এবং রেজিস্ট্যান্স এই দুইটা দেওয়া থাকে, তাহলে আমরা পাওয়ারের যে আরেকটা সূত্র বের করেছি ওহমের সূত্র অনুযায়ী, সেটা হচ্ছে কি আই স্কোয়ার আর, এইটা দিয়ে আমরা সেই পাওয়ার বের করতে পারবো। আর যদি আমাদের গাণিতিক সমস্যায় ভোল্টেজ এবং রেজিস্ট্যান্সের পরিমাণ দেওয়া থাকে, তাহলে আমরা ওহমের সূত্র অনুযায়ী যে আরেকটা সমীকরণ তৈরি করেছি পাওয়ারের, সেটা ব্যবহার করতে পারি যে পি ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার আর। এইটাই হচ্ছে পাওয়ারের সাথে কারেন্ট, ভোল্টেজ এবং রেজিস্ট্যান্সের সম্পর্ক। অর্থাৎ পাওয়ারের সাথে এখানে ভোল্টেজ এবং কারেন্টের সম্পর্ক দেখানো হয়েছে, ২ নম্বর সমীকরণে পাওয়ারের সাথে কারেন্ট এবং রেজিস্ট্যান্সের সম্পর্ক দেখানো হয়েছে, এবং ৩ নম্বর সমীকরণে পাওয়ারের সাথে ভোল্টেজ এবং রেজিস্ট্যান্সের সম্পর্ক এখানে দেখানো হয়েছে। এইটাই এখানে কিন্তু সহজভাবে আলোচনা করা হয়েছে। আর এটাই এখানে দেওয়া হয়েছে যে P is equal to VI ওয়াট, এটা একটা সমীকরণ। P is equal to I স্কোয়ার R, এটা একটা সমীকরণ। এবং P is equal to V স্কোয়ার R, এটা আরেকটা সমীকরণ। যেখানে কি I হচ্ছে কারেন্ট, V হচ্ছে ভোল্টেজ এবং R হচ্ছে রেজিস্ট্যান্স। এইটাই এখানে দেওয়া হয়েছে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যা সমাধানের ক্ষেত্রে। এই ৩টা সূত্র কিন্তু খুবই ব্যবহার হয় গাণিতিক সমস্যা সমাধানের ক্ষেত্রে যদি পাওয়ার বের করতে বলা হয়। আপাত শক্তি বা আপাত পাওয়ার ও প্রকৃত শক্তি বা প্রকৃত পাওয়ার কি সেটা আমরা একটু দেখি। আপাত শক্তি বা অ্যাপারেন্ট পাওয়ার। আপাত শক্তি হচ্ছে বাংলা, যার ইংরেজি হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ার। কোনো ডিসি সার্কিটের বৈদ্যুতিক চাপকে কারেন্ট দিয়ে গুণ করলে ওই সার্কিটের বিদ্যুৎ শক্তির পরিমাণ ওয়াটে কত তা জানা যায়। অর্থাৎ কোনো ডিসি সার্কিটের ক্ষেত্রে ওই সার্কিটের বৈদ্যুতিক চাপকে যদি আমি ওই সার্কিটের কারেন্ট দিয়ে গুণ করি, তাহলে ওই সার্কিটের কি পরিমাণ বৈদ্যুতিক শক্তি ব্যয় হচ্ছে বা অপচয় হচ্ছে তা আমরা কি ওয়াটের মাধ্যমে জানতে পারি। কিন্তু এসি সার্কিটের বৈদ্যুতিক চাপকে কারেন্ট দিয়ে গুণ করলে যা পাওয়া যায় তাকে সার্কিটের আপাত শক্তি বা অ্যাপারেন্ট পাওয়ার বলে। ঠিক একইভাবে যদি আমরা ডিসি সার্কিটের জায়গায় যদি আমরা শুধু এসি সার্কিট চিন্তা করি, তাহলে ওই এসি সার্কিটের বৈদ্যুতিক চাপকে যদি আমি ওই এসি সার্কিটের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট দিয়ে যদি গুণ করি, তাহলে যা পাওয়া যায় তাকে ওই এসি সার্কিটের আপাত শক্তি বা অ্যাপারেন্ট পাওয়ার বলে। অর্থাৎ ডিসি সার্কিটের মাধ্যমে আমি যদি ভোল্টেজ এবং কারেন্টকে গুণ করি, তাহলে সেটা আমরা কি কত ওয়াটে ব্যয় হচ্ছে পাওয়ার সেটা আমরা জানতে পারি। কিন্তু সেটাই যদি আমি এসি সার্কিটের ক্ষেত্রে ব্যবহার করি, অর্থাৎ এসি সার্কিটের ক্ষেত্রে যদি আমি বৈদ্যুতিক চাপ এবং প্রবাহিত কারেন্টের পরিমাণ দিয়ে গুণ করি, তাহলে যা পাওয়া যায় তা হচ্ছে কি ওই এসি সার্কিটের আপাত শক্তি বা অ্যাপারেন্ট পাওয়ার। অর্থাৎ আপাত শক্তি বা অ্যাপারেন্ট পাওয়ার কি শুধুমাত্র এসি সার্কিটের ক্ষেত্রেই প্রযোজ্য, ডিসি সার্কিটের ক্ষেত্রে নয়। এই আপাত শক্তি বা অ্যাপারেন্ট পাওয়ারের একক হচ্ছে ভোল্ট অ্যাম্পিয়ার। যেহেতু কি শুধু ভোল্টেজ এবং কারেন্টের গুণফল, তাহলে ভোল্টেজের একক ভি এবং কারেন্টের একক হচ্ছে কি অ্যাম্পিয়ার। তাই সেই ক্ষেত্রে এই আপাত শক্তি বা অ্যাপারেন্ট পাওয়ারের একক হইছে কি ভোল্ট অ্যাম্পিয়ার বা কিলো ভোল্ট অ্যাম্পিয়ার। কিলো ভোল্ট অ্যাম্পিয়ার হচ্ছে কি বড় একক, আর ভোল্ট অ্যাম্পিয়ার হচ্ছে কি ছোট একক। তাহলে ভোল্ট অ্যাম্পিয়ার বা কিলো ভোল্ট অ্যাম্পিয়ার, অর্থাৎ ভিএ বা কে ভিএ। ভোল্ট অ্যাম্পিয়ার যদি হয় তাহলে ভিএ, আর কিলো ভোল্ট অ্যাম্পিয়ার হলে কে ভিএ। তাহলে আপাত পাওয়ার কি হচ্ছে এসি সার্কিটের বৈদ্যুতিক চাপকে কারেন্ট দিয়ে গুণ করলে যা পাওয়া যায় তাকে
এসি সার্কিটের আপাত শক্তি বা অ্যাপারেন্ট পাওয়ার বলে। এই আপাত শক্তি বা অ্যাপারেন্ট পাওয়ারের একক হচ্ছে ভোল্ট অ্যাম্পিয়ার ভিএ বা কিলো ভোল্ট অ্যাম্পিয়ার কেভিএ। প্রকৃত পাওয়ার, এসি সার্কিটের প্রকৃত পাওয়ার বা অ্যাক্টিভ পাওয়ার বলতে ভি আই ও কস থিটা এর গুণফল, অর্থাৎ ভি আই কস থিটাকে বোঝায়। অর্থাৎ আমি এসি সার্কিটের ক্ষেত্রে যদি প্রকৃত পাওয়ার বা অ্যাক্টিভ পাওয়ার চিন্তা করি, সেক্ষেত্রে কিন্তু ভি আই ও কস থিটা এর গুণফলকে বোঝায়। অর্থাৎ ভি আই কস থিটাকে প্রকৃত পাওয়ার বা অ্যাক্টিভ পাওয়ার বলে। এখানে ভি হচ্ছে কি ফেজ ভোল্টেজ, আই হচ্ছে কি ফেজ কারেন্ট, কস থিটা হচ্ছে কি পাওয়ার ফ্যাক্টর, এবং এই যে থিটা, হ্যাঁ, এই যে থিটা এটা কি একটা অ্যাঙ্গেল বা কোণ। এই কোণটা কিসের কোণ? এই ফেজ ভোল্টেজ এবং ফেজ কারেন্টের ভেক্টর কোণ, অর্থাৎ ফেজ অ্যাঙ্গেল। হ্যাঁ, এটাই এখানে বলছে যে ভি ও আই এর মধ্যবর্তী কোণ, অর্থাৎ সার্কিটের ফেজ অ্যাঙ্গেলকে থিটা ধরা হয়। তাহলে এই ভি আই কস থিটা কি কি বোঝায়? ভি দ্বারা বোঝায় ফেজ ভোল্টেজ, আই দ্বারা বোঝায় ফেজ কারেন্ট, কস থিটা দ্বারা বোঝায় পাওয়ার ফ্যাক্টর, আর এই থিটা হচ্ছে কি ভি ও আই এর মধ্যবর্তী কোণ, অর্থাৎ সার্কিটের ফেজ অ্যাঙ্গেল এই থিটা দ্বারা প্রকাশ করা হয়। কোন সার্কিটে প্রকৃতপক্ষে যে পাওয়ার অপচয় হয় তাই প্রকৃত পাওয়ার। অর্থাৎ কোন সার্কিটে সাধারণত যে পরিমাণ পাওয়ার অপচয় হয় বা ব্যয় হয়, সেটাকেই কি বলতেছে? প্রকৃত পাওয়ার বলতেছে। পাওয়ারের প্রতীক পি, এবং এই প্রকৃত পাওয়ার বা অ্যাক্টিভ পাওয়ারের একক হচ্ছে ওয়াট বা কিলোওয়াট বা মেগাওয়াট। তাহলে প্রকৃত পাওয়ারের প্রতীক হচ্ছে পি এবং একক হচ্ছে কি ওয়াট, কিলোওয়াট বা মেগাওয়াট। যান্ত্রিক পাওয়ার ও বৈদ্যুতিক পাওয়ারের মধ্যে সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এখানে, যে যান্ত্রিক পাওয়ার ও বৈদ্যুতিক পাওয়ারের মধ্যে কি সম্পর্ক সেটা। যান্ত্রিক ক্ষমতাকে প্রকাশ করা হয় হর্স ক্ষমতা বা হর্স পাওয়ার, যাকে ইংরেজিতে এইচপি দ্বারা, এবং বৈদ্যুতিক ক্ষমতাকে প্রকাশ করা হয় ওয়াট বা কিলোওয়াট দ্বারা। তাহলে যান্ত্রিক ক্ষমতাকে প্রকাশ করা হয় কি দ্বারা? হর্স ক্ষমতা বা হর্স পাওয়ার বা এইচপি দ্বারা প্রকাশ করা হয় কি যান্ত্রিক পাওয়ারকে, এবং বৈদ্যুতিক পাওয়ার বা ক্ষমতাকে প্রকাশ করা হয় কি ওয়াট বা কিলোওয়াট দ্বারা প্রকাশ করা হয়। অতি সংক্ষিপ্ত প্রশ্নে প্রায় এইগুলোই আসে যে যান্ত্রিক ক্ষমতা বা যান্ত্রিক পাওয়ারকে কি দ্বারা প্রকাশ করা হয়। সেখানে কি হবে? হর্স ক্ষমতা বা হর্স পাওয়ার বা এইচপি দ্বারা প্রকাশ করা হয়, এবং বৈদ্যুতিক পাওয়ারকে কি দ্বারা প্রকাশ করা হয়? ওয়াট, কিলোওয়াট বা মেগাওয়াট দ্বারা কি বৈদ্যুতিক পাওয়ারকে প্রকাশ করা হয়। তাহলে এই যান্ত্রিক পাওয়ার ও বৈদ্যুতিক পাওয়ারের মধ্যে যে সম্পর্ক, সেটা আমরা স্লাইডের মাধ্যমে দেখলে ভালো করে বুঝবো। তাই আমরা এই জিনিসটাকে একটু স্লাইড আকারে দেখব। বৈদ্যুতিক পাওয়ার এবং যান্ত্রিক পাওয়ারের মধ্যে সম্পর্ক। প্রথমে আমরা দেখি হর্স ক্ষমতা কি, অর্থাৎ এইচপি কাকে বলে। বলতেছে যে প্রতি সেকেন্ডে 550 ফুট পাউন্ড কাজ করার ক্ষমতাকে এক হর্স ক্ষমতা বা এইচপি বলে। প্রতি সেকেন্ডেই 550 ফুট পাউন্ড কাজ করার যে ক্ষমতা, এই কাজ করার ক্ষমতাকেই বলতেছে কি এক হর্স ক্ষমতা বা এইচপি। অথবা আমরা অন্যভাবে যদি বলি, তাহলে বলতে পারি যে 550 পাউন্ড ওজন বল প্রয়োগে বলের ক্রিয়ারেখা বরাবর বস্তুর প্রতি সেকেন্ডের সরণ 1 ফুট হলে যে কাজ সম্পূর্ণ হয় তাকে এক হর্স ক্ষমতা বলে। অর্থাৎ 550 পাউন্ড ওজনের বল প্রয়োগ করার ফলে ওই বলের রেখা বরাবর বস্তুর প্রতি সেকেন্ডে সরণ 1 ফুট যদি হয়, তাহলে যে কাজ সম্পূর্ণ হয় ওই কাজকেই বলা হচ্ছে কি এক হর্স ক্ষমতা বা এক হর্স পাওয়ার বা এইচপি। এফপিএস পদ্ধতিতে যান্ত্রিক পাওয়ারের একক হচ্ছে হর্স পাওয়ার বা হর্স ক্ষমতা। তাহলে এফপিএস পদ্ধতিতে যান্ত্রিক পাওয়ারের একক কি হর্স পাওয়ার বা হর্স ক্ষমতা। তাহলে আমরা বলতে পারি যে এক হর্স শক্তি বা এইচপি সমান সমান কি প্রতি সেকেন্ডে 550 ফুট পাউন্ড কাজ করার ক্ষমতা।
অর্থাৎ প্রতি সেকেন্ডে যে ৫৫০ ফুট পাউন্ড কাজ করার যে ক্ষমতা সেটাই হচ্ছে কি ১ হর্স শক্তি বা ১ হর্স পাওয়ার। তাহলে ১ হর্স পাওয়ার বা ১ হর্স শক্তি বা ১ এইচপি সমান কি লিখতে পারি আমরা? যে প্রতি সেকেন্ডে ৫৫০ ফুট পাউন্ড কাজ করার ক্ষমতা। এটাকেই যদি আমরা আরেকটু সাজিয়ে লিখি যে ১ হর্স ক্ষমতা বা ১ হর্স শক্তি বা ১ এইচপি সমান কি ৫৫০ ফুট পাউন্ড পার কি সেকেন্ড। ৫৫০ ফুট পাউন্ড, এই যে ফুট পাউন্ড আর এই যে প্রতি সেকেন্ড, তাই কি পার সেকেন্ড এইভাবে লেখা হয়। প্রতি সেকেন্ডে এত ফুট পাউন্ড কাজ, তাহলে কি এত ফুট পাউন্ড পার সেকেন্ড। প্রতি সেকেন্ড বলতে পার সেকেন্ড, অর্থাৎ প্রতিটি সেকেন্ডে এত ফুট পাউন্ড অর্থাৎ ৫৫০ ফুট পাউন্ড কাজ করার যে ক্ষমতা, তাই হচ্ছে ১ হর্স শক্তি। এখন এই ফুট পাউন্ডকে আমরা ভেঙে লিখি। এই ৫৫০ ফুট পাউন্ড পার সেকেন্ডকে আমরা নিয়ে যাব কি গ্রাম সেমি পার সেকেন্ড, অর্থাৎ শুধু এককের পরিবর্তন হওয়ার কারণে এই ৫৫০ এর সাথে এই সংখ্যাগুলো কি গুণ আকারে বসে গেছে। শুধু কি আমি ফুট পাউন্ড এইটাকে কি গ্রাম সেমিতে রূপান্তর করব। তাহলে প্রথমেই কি আমাদের যে ১ ফুট সমান কি ১২ ইঞ্চি। তাহলে আমরা কি দিয়ে গুণ করলাম? ১২ দিয়ে গুণ করলাম। অর্থাৎ এই ফুটকে আমি কিতে নিয়ে গেলাম? ইঞ্চিতে নিয়ে গেলাম। এখন এই ইঞ্চিকে আমি নেব কি সেমিতে। অর্থাৎ ১ ইঞ্চি সমান কি 2.54 সেমি। তাহলে কি হইল? এই ১ ফুটকে আমি কি এই সেমিতে নিয়ে গেলাম। এই সেমিটাই এখানে বসানো হইছে। তাহলে ১ ফুট সমান কি ১২ ইঞ্চি এবং এই ইঞ্চিকে অর্থাৎ ১ ইঞ্চি সমান কি 2.54 সেমি। এই 2.54 সেমি। তাহলে ১২ ইঞ্চি এবং 2.54 সেমি এটা কিন্তু বসে গেল কি আমি এই ফুট থেকে সেমিতে রূপান্তর করার কারণে। এবং এই যে পাউন্ড আছে এই পাউন্ডকে আমি কিতে নিয়ে যাব? গ্রামে নিয়ে যাব। আমরা জানি যে ১ পাউন্ড সমান 453.6 গ্রাম। সেই 453.6 গ্রাম কিন্তু এখানে বসেছে। কিসের কারণে? এই পাউন্ডকে আমি কি গ্রামে রূপান্তর করেছি। তাহলে এই ফুট পাউন্ডকে গ্রাম সেমিতে রূপান্তর করার কারণে এই ৫৫০ এর সাথে ১২, ২.৫৪ এবং ৪৫৩.৬ এগুলো কিন্তু গুণ আকারে বসছে। কেন বসছে সেটা কিন্তু আমরা এইখানে বিশ্লেষণ করেছি। এইটাকে আমরা যদি আরেকটু ভেঙে বিশ্লেষণ করি তাহলে বুঝতে আরো সহজ হবে। তাহলে আমাদের কি ছিল? ১ হর্স শক্তি সমান 550 ফুট পাউন্ড পার সেকেন্ড, অর্থাৎ ৫৫০ ফুট পাউন্ড পার সেকেন্ড। এখন আমরা এই ৫৫০ ফুট পাউন্ড সেকেন্ডকে পাউন্ড ইঞ্চিতে রূপান্তর করব। তাহলে আমরা জানি যে ১ ফুট সমান কি ১২ ইঞ্চি। তাহলে ৫৫০ এর সাথে ১২ গুণ করে দিয়ে কি আমরা এই ফুটকে ইঞ্চিতে নিয়ে গেলাম। পাউন্ড আর সেকেন্ড কিন্তু যার মতো সেখানেই আছে। তাহলে কি ১২ দিয়ে গুণ করার কারণে আসলো কি পাউন্ড ইঞ্চি পার সেকেন্ড। অর্থাৎ এই পাউন্ড পাউন্ডের জায়গায় থাকলো, সেকেন্ড সেকেন্ডের জায়গায় থাকলো। শুধু ফুট থেকে ইঞ্চিতে কনভার্ট করা হইছে। অর্থাৎ এক ফুট থেকে ১২ দিয়ে গুণ করে ইঞ্চিতে রূপান্তর করা হইছে। এখন আমরা এই ইঞ্চিকে কোথায় নিয়ে যাব? সেমিতে নিয়ে যাব। তাহলে আমাদের কত দিয়ে গুণ করতে হবে? ২.৫৪ অর্থাৎ 2.54 দ্বারা গুণ করলে এই ইঞ্চি সেমিতে চলে যাবে। কারণ আমরা জানি কি ১ ইঞ্চি সমান 2.54 সেমি। তাহলে এই ইঞ্চি সেমিতে চলে আসার কারণে কি 2.54 সেমি দ্বারা কি হয়েছে? গুণ আকারে বসে গেছে। আমরা তাহলে এই ফুট থেকে সেমিতে কিন্তু নিয়ে এসেছি। এখন আমরা পাউন্ডকে কনভার্ট করব। তাহলে আমরা জানি যে ১ পাউন্ড সমান 453.6 গ্রাম, অর্থাৎ ৪৫৩.৬ গ্রাম। এই পাউন্ড থেকে আমরা কি গ্রামে নিয়ে আসলাম কত দিয়ে? ৪৫৩.৬ গ্রাম দিয়ে কি আমরা পাউন্ড থেকে গ্রামে নিয়ে আসছি। ঠিক এই জিনিসটাকে কিন্তু আমরা কি এই ২ টা লাইন বাদ দিয়ে ডাইরেক্ট কি এই একটা লাইন ওইখানে বসায় দেওয়া হইছে। তাহলে সেই একটা লাইন কিভাবে আসছে? এই জায়গায় কিন্তু একেবারে ভেঙে দেখানো হইছে। আমি এই ২ টা লাইন ব্যবহার করলেও করতে পারি, আর না করলে কিন্তু আমি ডাইরেক্ট এই লাইনটা বসায় দিলেও কিন্তু কি হয়ে যাবে।
ঠিক ওইখানে শুধু এই একটা লাইনই ওইখানে দেখানো হইছে। ঠিক আছে? তো এইখানে কিন্তু আমরা কিন্তু সবগুলো কি ভেঙে, ভেঙে দেখাইছি। অর্থাৎ ফুট থেকে ১ম এ ইঞ্চিতে নিছি ১২ দিয়ে গুণ করছি। ইঞ্চি থেকে সেমিতে নিছি ২.৫৪ দিয়ে গুণ করা হইছে এবং পাউন্ডকে যখন আমরা গ্রামে কনভার্ট করছি তখন কি ৪৫৩.৬ দ্বারা গুণ করা হইছে। কারণ কি আমরা জানি কি ১ ফুট সমান, সমান ১২ ইঞ্চি, ১ ইঞ্চি সমান, সমান ২.৫৪ সেমি এবং ১ পাউন্ড সমান, সমান কত? ৪৫৩.৬ গ্রাম। তাহলে এই লাইনটা কিভাবে আসলো? আমরা কিন্তু একেবারে ভেঙে, ভেঙে দেখাইয়া দিয়েছি। আশা করি এই লাইনে আর কোনো সমস্যা নেই। এরপরে দেওয়া আছে কি? যে আমরা যদি এই ৪ টাকে গুণ করি তাহলে আসে কত? ৭৬,০০৪,১৫০.৪ গ্রাম সেন্টিমিটার পার কি? সেকেন্ড। গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড যেটাকে কি আমরা ইংরেজিতে প্রকাশ করেছি। বাংলাতে প্রকাশ করলেও হবে। তাহলে এই ৪ টাকে যদি আমি গুণ করি তাহলে আসতেছে কি ৭৬,০০৪,১৫০.৪ গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড। এখন আমরা এই গ্রামকে ডাইনে প্রকাশ করব। ডাইনে প্রকাশ করতে হইলে আমরা জানি যে ১ গ্রাম ফোর্স সমান, সমান কি ৯৮০.৬৬৫ ডাইন। অর্থাৎ গ্রাম থেকে আমরা কি ডাইনে নিয়ে যাব। ঠিক আছে? তাহলে ১ গ্রাম ফোর্স সমান, সমান কি 980.665 ডাইন। তাহলে সেই 980.665 ডাইন বসে গেল। অর্থাৎ গ্রাম থেকে ডাইনে আমরা কি রূপান্তর করে ফেললাম। এখন যদি আমরা গুণ করি তাহলে কি আসে? ৭৪১,৭১,১৫২.০১৬ ডাইন সেন্টিমিটার পার সেকেন্ড। যদি এটাকে কি গুণ করা হয়, আমরা এই যে দশমিকটা যে ২ এর পরে আছে, এই দশমিকটাকে কি আমরা এই ৭ এর এইখানে নিয়ে আসবো। তাহলে কয় ঘর আগে নিয়ে আসবো? ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯ অর্থাৎ ৯ ঘর আগে এই দশমিকটাকে বসাবো। কিভাবে বসাবো? এইভাবে বসাবো। অর্থাৎ ৭.457 ইন্টু কি? কয় ঘর আগে বসছে? ৯ ঘর। তাহলে 10 টু দি পাওয়ার 9 ডাইন সেন্টিমিটার পার সেকেন্ড। এইভাবে আমরা এইটাকে লিখতে পারি। এত বড় সংখ্যাটাকে আমরা ছোট আকারে এইভাবেই লিখতে পারি যে কয় ঘর আগে বসছে? ৯ ঘর আগে। তাই কি 7.457 ইন্টু 10 টু দি পাওয়ার 9 ডাইন সেন্টিমিটার পার সেকেন্ড। তাহলে বড় সংখ্যাটা কি আমাদের ছোট হয়ে গেল। এখন এখানে দেখা যাচ্ছে কি 7.457 তাহলে 457 5 যদি হয়ে থাকে তাহলে সেই জায়গায় 5 এর পরে আমরা শুধু 6 বসাই দিতে পারি। তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি যে 7.46 ইন্টু 10 টু দি পাওয়ার 9 ডাইন সেন্টিমিটার পার সেকেন্ড। যেহেতু কি এখানে 5 হয়ে গেছে। যেহেতু 5 হয়ে গেছে সেটাকে কি আমরা ১ ঘর বাড়িয়ে 6 করে দিয়ে কিন্তু আরো ছোট আকারে এই সংখ্যাটাকে প্রকাশ করতে পারি। অর্থাৎ এইটাকে সমান্তরাল কি এইটা আমরা বলতে পারি। তাহলে এই যে 7.457 এটাকে কি লেখা যায়? 7.46 আর 10 টু দি পাওয়ার 9 কিন্তু সেটা রয়েই গেছে। হ্যাঁ? তাহলে আমাদের একক কিতে আসলো? ডাইন সেন্টিমিটার পার সেকেন্ড। তাহলে আমরা ১ হর্ষ শক্তি সমান, সমান কি পেলাম? 7.46 ইন্টু 10 টু দি পাওয়ার 9 ডাইন সেন্টিমিটার পার সেকেন্ড পেলাম। এখন এইটাকে আমরা কি আর্গে প্রকাশ করব। আমরা জানি যে ১ আর্গ সমান, সমান 1 ডাইন সেন্টিমিটার। অর্থাৎ এই যে ডাইন সেন্টিমিটার, এই ১ ডাইন সেন্টিমিটার সমান, সমান কি 1 আর্গ। হ্যাঁ? ইআরজি বা বাংলায় স্বরে আ গয় রেফ যেটা আর্গ বলা হয় সেটাও আমরা লিখতে পারি যে আর্গ পার সেকেন্ড সেটা আমরা লিখতে পারি। তাহলে ১ ডাইন সেন্টিমিটার সমান, সমান কি ১ আর্গ। সেটাই আমরা কি ডাইন সেন্টিমিটার জায়গায় আর্গ লিখে দিলাম। তাহলে আমাদের আসলো কি 7.46 ইন্টু 10 টু দি পাওয়ার 9 আর্গ পার সেকেন্ড। এখন আমরা এই আর্গকে জুলে প্রকাশ করব। তাহলে কি আসবে? যে 7.46 ইন্টু 10 টু দি পাওয়ার 9 এই আর্ককে যদি আমি জুলে প্রকাশ করি তাহলে 10 ইনভার্স 7 কেন আসলো সেটা আমরা একটু দেখি। আমরা জানি যে
1 জুল সমান সমান 10 টু দি পাওয়ার 7 আর্গ। ঠিক আছে? যেহেতু জুল বড় একক আর আর্গ কি ছোট একক, তাহলে 1 জুল সমান সমান কি 10 টু দি পাওয়ার 7। যেহেতু আমাদের আর্গ থেকে জুলে যাবে অর্থাৎ ছোট একক থেকে বড় এককে যাবে, তাহলে আমরা লিখতে পারি যে 1 আর্গ সমান সমান কি 1 বাই 10 টু দি পাওয়ার 7 জুল বা 10 ইনভার্স 7 জুল। যেহেতু কি আমরা আর্গ থেকে জুলে যাব, তাহলে এইটাকে এইভাবে লিখতে হবে যে 1 আর্গ সমান সমান 1 বাই 10 টু দি পাওয়ার 7 জুল বা 10 ইনভার্স 7 জুল। ঠিক এইখানে কিন্তু এই 10 ইনভার্স 7 জুলটাই এখানে কি গুণ করা হয়েছে। কারণ কি এই ছোট একক থেকে আমরা বড় এককে যাচ্ছি, সেহেতু কি এই হয় ভাগ আকারে বসবে না হলে ইনভার্স আকারে বসবে। আমরা ভাগ আকারেও কিন্তু এটা লিখতে পারি। ভাগ আকারে লিখলে কিরকম হবে? দেখতে অনেকটা এরকম হবে যে 7.46 ইন্টু 10 টু দি পাওয়ার 9 এটা কিন্তু রয়ে গেছে। নিচে কি বসলো? 10 টু দি পাওয়ার 7 এইটা বসছে, হ্যাঁ? ভাগ আকারে বসছে। ভাগ আকারে বসলে ইনভার্স উঠে যাবে। আর যদি আমি এই ভাগ আকারে না লিখে গুণ আকারে লিখি, তাহলে কিন্তু এই ইনভার্স চলে আসবে। কারণ আমরা জানি কি ভাগ থেকে যদি আমি গুণ আকারে লিখতে চাই সেটা কি ইনভার্স আকারে বসে। ঠিক আছে? তো সেটা হয় আমরা এইভাবে লিখতে পারি আর না হলে এইভাবে লিখতে পারি। যেকোনো একভাবে লিখলেই কিন্তু আমাদের হবে। যেকোনো একটা লিখলেই চলবে এখানে। এখন যদি আমরা এটাকে একটু ক্যালকুলেশন করি তাহলে কি দেখা যাবে? যে 10 টু দি পাওয়ার 9 এবং 10 টু দি পাওয়ার 7, তাহলে 10 টু দি পাওয়ার 9 কে যদি আমি 10 টু দি পাওয়ার 7 দিয়ে কাটি তাহলে কি থাকবে? 10 টু দি পাওয়ার 2 থাকবে। অর্থাৎ 9 থেকে যদি 7 চলে যায় তাহলে কি থাকবে? 2 থাকবে। ঠিক এখানেও। এখানে কি 10 টু দি পাওয়ার 9 আছে আর এখানে কি 10 ইনভার্স 7 আছে। অর্থাৎ এই 9 থেকে যদি 7 কি বাদ যায় তাহলে কি সেই 2 থাকে। এখানে কেটে দেখানো হয়েছে আর এখানে কি যোগ আকারে দেখানো হয়েছে। যোগ বিয়োগ করে দেখানো হয়েছে। ঠিক ২ টা কিন্তু একই, হ্যাঁ? যেইটা বুঝতে সুবিধা হয় সেইটা বুঝলেই হইল। অর্থাৎ মূল জিনিসটা বুঝলেই হইল। ঠিক আছে? এখানে কেটে বুঝলেও চলবে বা এখানে যোগ বিয়োগ করেও বুঝলেও চলবে। যেটা সহজ মনে হয় আমি এখানে ২ টাই দেখাই দিছি। 10 টু দি পাওয়ার 7 থেকে যদি 10 টু দি পাওয়ার 9 বাদ দিই তাহলে কি 10 টু দি পাওয়ার 2 থাকে। ঠিক আছে? তাহলে আমরা লিখতে পারি যে 7.46 into 10 to the power 2 জুল পার সেকেন্ড। এখন এই 10 টু দি পাওয়ার 2 কে যদি আমরা পূর্ণ সংখ্যাতে বসাই তাহলে কি দেখা যাবে? 7.46 ইনটু কি 10 টু দি পাওয়ার 2 মানে কি 100। 10 টু দি পাওয়ার 2 এর মানে কি হচ্ছে 100। তাহলে জুল পার সেকেন্ড, 100 জুল পার সেকেন্ড। এখন এটা থেকে যদি গুণ করা হয় যে 7 ইনটু 46 ইনটু 100 তাহলে কি আসবে? 746 জুল পার সেকেন্ড অর্থাৎ 746 জুল পার সেকেন্ড। এই 746 জুল পার সেকেন্ড, এই জুল পার সেকেন্ডকে আমরা কি জানি? ওয়াট জানি। তাহলে এই জুল পার সেকেন্ডের জায়গায় আমরা ওয়াট লিখতে পারি। তাহলে আমরা লিখতে পারি যে 1 এইচপি অর্থাৎ ১ হর্স শক্তি সমান সমান 746 ওয়াট অর্থাৎ ৭৪৬ ওয়াট। তাহলে ১ হর্স শক্তি বা ১ হর্স পাওয়ার বা ১ এইচপি সমান সমান কত ওয়াট? ৭৪৬ ওয়াট। এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যে ১ হর্স ক্ষমতা বা ১ হর্স শক্তি বা ১ এইচপি সমান সমান কত ওয়াট? ৭৪৬ ওয়াট। ওয়াট কি? ছোট একক। আর ওয়াট কিসের একক? পাওয়ারের একক। কিসের পাওয়ার? বৈদ্যুতিক পাওয়ারের একক। তাহলে এইটাই কিন্তু এখানে সম্পর্ক যে যান্ত্রিক শক্তি এবং বৈদ্যুতিক শক্তির মধ্যে এটাই হইল সেই সম্পর্ক। এইচপি হচ্ছে কি? যান্ত্রিক শক্তির একক। আর ওয়াট হচ্ছে কি? বৈদ্যুতিক শক্তির একক। আমরা কিন্তু জানি এটা। তাহলে ১ যান্ত্রিক শক্তি সমান সমান ৭৪৬ বৈদ্যুতিক শক্তি। ঠিক আছে? অর্থাৎ 1 এইচপি সমান সমান 746 ওয়াট। এই ওয়াট হচ্ছে কি? বৈদ্যুতিক শক্তির ছোট একক। এটাকে যদি আমরা বড় এককে প্রকাশ করি তাহলে আমরা লিখতে পারি যে 0.746 কিলোওয়াট। অর্থাৎ এই ছোট একক থেকে বড় এককে আমরা কি রূপান্তর করলাম। এইটাকে ১০০০ দ্বারা কি করা হইছে? ভাগ করা হইছে। অর্থাৎ ছোট একক থেকে বড় এককে গেলে কি হয়? ভাগ আকারে হয়। ঠিক এইখানে যে আমরা একটু দেখেছিলাম যে আর্ক ছিল কি? ছোট একক। এই ছোট একক থেকে যখন আমি বড় এককে গেছি তখন কি হইছে? হয় ইনভার্স আকারে হইছে আর নাহলে কি ভাগ। ভাগ মানেই হলো ইনভার্স। ঠিক আছে? ভাগ আকারে বসছে। এই যে 10 টু দি পাওয়ার 7 টা কি আসছিল এখানে
ভাগ আকারে বসছিল। কারণ কি? এই আর্ক ছিল কি ছোট একক আর জুল ছিল কি বড় একক। তাহলে ছোট একক থেকে বড় এককে যখন আমরা রূপান্তর করি তখন কি ভ্যালুটা অর্থাৎ মানটা কি আকারে বসে? ভাগ আকারে বসে। ঠিক আছে? ঠিক একইভাবে এই ওয়াটটা হচ্ছে ছোট একক আর কিলোওয়াটটা হচ্ছে কি বড় একক। কত? ১০০০। ১ কিলোওয়াট সমান ১০০০ ওয়াট। তাহলে সেই ১০০০ দিয়ে কি হবে? এটা ভাগ আকারে বসবে। ভাগ আকারে বসলে কি হবে? 0.746 কিলোওয়াট হবে। আমরা এই ২ টাই কিন্তু লিখতে পারি যে 1 এইচপি সমান 746 ওয়াট অথবা 0.746 কিলোওয়াট। এটাই হচ্ছে আমাদের সেই যান্ত্রিক শক্তি এবং বৈদ্যুতিক শক্তির মধ্যে সম্পর্ক। আবার ১ কিলোওয়াট বৈদ্যুতিক পাওয়ার যেটাকে কি কিলোওয়াট কি বৈদ্যুতিক পাওয়ার সমান আমরা কি লিখতে পারি? 1.34 হর্স শক্তি বা যান্ত্রিক পাওয়ারের। ঠিক আছে? ১ কিলোওয়াট সমান আমরা লিখতে পারি কি? 1.34 হর্স শক্তি। ঠিক আছে? বা এইচপিও লিখতে পারি। তাহলে এটাই হচ্ছে কি আমাদের বৈদ্যুতিক পাওয়ার এবং যান্ত্রিক পাওয়ারের মধ্যে সম্পর্ক। এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি সম্পর্ক বা প্রমাণ। ঠিক আছে? যেটা প্রায় কি পরীক্ষাতে আসে দেখা যায়। আর অবশ্যই এটা আমাদের মনে রাখতে হবে যে 1 এইচপি সমান কি 746 ওয়াট অর্থাৎ 746 ওয়াট। 1 এইচপি সমান 746 ওয়াট। এটা অবশ্যই মনে রাখতে হবে। ওয়াট মিটারের সাথে লোডের সংযোগ চিত্রটা আমরা যদি একটু দেখি যে এখানে বলতেছে যে এই মিটারে দুটি কয়েল থাকে। ঠিক আছে? এই যে এখানে কয়েল কিন্তু ২ টা দেখানো যাচ্ছে। ঠিক আছে? এটা কি? ওয়াট মিটার। এই ওয়াট মিটারে কি ২ টি কয়েল থাকে। যে পেছনে যেই কুণ্ডলী দেখা যাচ্ছে এগুলো হচ্ছে কি? কয়েল। একটি প্রেসার কয়েল মানে পিসি। এই যে চিকন কয়েলটা যেটা দেখা যাচ্ছে এটাকে বলতেছে কি? প্রেসার কয়েল। অপরটি কারেন্ট কয়েল বা সিসি। আর এই যে বড় প্যাচ আকারে যেটা দেখানো যাচ্ছে সেটা কি বলতেছে? কারেন্ট কয়েল বা সিসি। অর্থাৎ প্রেসার কয়েলকে পিসি দ্বারা প্রকাশ করা যায় আর কারেন্ট কয়েলকে কি? সিসি দ্বারা প্রকাশ করা হয়। প্রেসার কয়েলকে লোডের সাথে প্যারালালে এবং কারেন্ট কয়েলকে লোডের সাথে সিরিজে সংযোগ করা হয়। এইটাই হচ্ছে আমাদের সেই লোড। এই যে এখানে লোড লেখা আছে। ঠিক আছে? এই লোডের সাথে কারেন্ট কয়েলকে কিতে আছে? এই যে সিরিজে। ঠিক আছে? কারেন্ট কয়েল কিতে আছে? এই যে কারেন্ট প্রবাহের পথ কিন্তু একটাই। এই কয়েলের সাথে এই যে কারেন্ট কয়েল অর্থাৎ বড় যে কয়েলটা আছে, এই যে কারেন্ট কয়েল লেখা আছে, এই কারেন্ট কয়েলের সাথে কি লোড হবে কিতে? সিরিজে হবে। অর্থাৎ কারেন্ট প্রবাহের পথ কিন্তু একটাই থাকবে। আর এই লোডের সাথে প্রেসার কয়েল মানে পিসি কিতে থাকবে? প্যারালালে সংযোগ থাকবে। যেহেতু কি এই যে এখান থেকে সংযোগ হয়ে কি প্যারালালে চলে গেছে। ঠিক আছে? অর্থাৎ কারেন্ট কিন্তু এখানে ভাগ হয়ে গেছে। অর্থাৎ এইখান থেকে এখানে ছিল মূল কারেন্ট এটা ভাগ হয়ে সিসি তে গেছে আর পিসি তে গেছে। সিসি তে গিয়ে লোডে চলে গেছে আর পিসি তে গিয়ে ওয়াট মিটারের যে নিজস্ব একটি রেজিস্ট্যান্স থাকে সেই রেজিস্ট্যান্স হয়ে সে কিন্তু আবার মূল কারেন্টে চলে আসছে। ঠিক আছে? তাহলে এই প্রেসার কয়েল লোডের সাথে প্যারালালে এবং কারেন্ট কয়েল লোডের সাথে কি সিরিজে সংযুক্ত অবস্থায় থাকে। এইটার সংক্ষিপ্ত চিত্রই কিন্তু এইখানে দেখানো হয়েছে। ঠিক আছে? এই যে বক্স সেই বক্সটা হচ্ছে কি ওয়াট মিটার। এ আই দ্বারা প্রকাশ করতেছে কি এইটা কি সেই কারেন্ট কয়েল। আর এই ই দ্বারা প্রকাশ করতেছে কি এটা সেই হলো কি প্রেসার কয়েল। আর এইটা হচ্ছে সেই আমাদের লোড। তাহলে এই কারেন্ট কয়েলের সাথে কি লোড কি সিরিজে আর এই লোডের সাথে প্রেসার কয়েল কি প্যারালালে সংযুক্ত অবস্থায় থাকে সেটাই কিন্তু এখানে দেখানো হয়েছে। তাহলে ওয়াট মিটারে কি থাকে? ২ ধরনের কয়েল থাকে আমরা বুঝলাম যে একটি হচ্ছে কি প্রেসার কয়েল পিসি এবং অন্যটি হচ্ছে কি কারেন্ট কয়েল সিসি। এই প্রেসার কয়েল লোডের সাথে কিতে থাকে? প্যারালাল থাকে। আর কারেন্ট কয়েল লোডের সাথে কিতে থাকে? সিরিজে থাকে। আমরা যখন অ্যাম্পিয়ার মিটার এবং ভোল্ট মিটার সম্পর্কে আলোচনা করেছিলাম সেখানেও কিন্তু আমরা দেখেছিলাম যে অ্যাম্পিয়ার মিটার লোডের সাথে সিরিজে সংযুক্ত থাকে। অ্যাম্পিয়ার কি করে? কারেন্ট পরিমাপ করে। অর্থাৎ কারেন্ট রিলেটেড যে মিটার বা কয়েল সেটা কি লোডের সাথে সিরিজে থাকবে। এখানেও কিন্তু সেটাই দেখানো হয়েছে যে কারেন্ট কয়েল কি লোডের সাথে সিরিজে আছে। এইভাবেই আমরা মনে রাখতে পারি যে অ্যাম্পিয়ার মিটার যেহেতু লোডের সাথে সিরিজে থাকে আর অ্যাম্পিয়ার কি করে? কারেন্ট পরিমাপ করে। আর এই ওয়াট মিটারে কি একটি কারেন্ট কয়েল আছে। তাহলে এই কারেন্ট কয়েল কিতে থাকবে? তাহলে লোডের সাথে সিরিজে থাকবে। আর অন্যদিকে আমরা যখন ভোল্ট মিটার দেখতেছিলাম, ভোল্ট মিটার লোডের সাথে কি থাকে? প্যারালালে অবস্থান করে।
আর ভোল্টমিটার কি করে? লোডের ভোল্টেজ পরিমাপ করে। ঠিক সেইভাবেই ওয়াটমিটারে কি একটি ভোল্টেজ কয়েল থাকে, অর্থাৎ প্রেসার কয়েল থাকে। আমরা ওই ভোল্টমিটারের সাথে এই প্রেসার কয়েলকে তুলনা করতে পারি। ঠিক আছে? তাহলে ভোল্টমিটার যেহেতু লোডের সাথে প্যারালালে থাকে, সেহেতু এই ওয়াটমিটারের ক্ষেত্রে প্রেসার কয়েলটিও কি লোডের সাথে প্যারালালে থাকবে। আমরা এইভাবেই কিন্তু মনে রাখতে পারি, সহজ হবে আমাদের ক্ষেত্রে। মিটার যেহেতু আমরা জানি যে অ্যামিটার লোডের সাথে সিরিজে এবং ভোল্টমিটার লোডের সাথে প্যারালালে, ঠিক ওইটার সাথে আমরা এইটার সামঞ্জস্য করতে পারি যে কারেন্ট কয়েল লোডের সাথে সিরিজে, তাহলে প্রেসার কয়েল কি হবে? লোডের সাথে প্যারালালে সংযুক্ত অবস্থায় থাকবে। ঠিক আছে? বৈদ্যুতিক পাওয়ার সংক্রান্ত গাণিতিক সমস্যা ও সমাধান। সমস্যা নাম্বার 1 বলছে যে 110 ভোল্টের একটি ডায়নামো 55 ওহম রেজিস্ট্যান্সের একটি বাতির ভেতর দিয়ে 2 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হয়। বাতিতে ব্যয়িত ক্ষমতা নির্ণয় করো। তাহলে আমাদের কি কি দেওয়া আছে? দেওয়া আছে যে ভোল্টেজ ভি কত ভোল্ট? 110 ভোল্ট, সেটা আমরা লিখে ফেললাম। এরপরে দেওয়া আছে রেজিস্ট্যান্স আর কত? 55 ওহম রেজিস্ট্যান্সের একটি বাতির ভেতর দিয়ে কি 2 অ্যাম্পিয়ার কারেন্ট, তাহলে কারেন্টের মান কত? 2 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হয়। বাতিতে ব্যয়িত ক্ষমতা নির্ণয় করো। ব্যয়িত ক্ষমতা বলতে বোঝায় কি বাতির পাওয়ার, যাকে আমরা পি দ্বারা প্রকাশ করি। তার মানে এই প্রশ্ন হতে আমাদেরকে পাওয়ার বের করতে বলা হয়েছে, বাতিতে কি পরিমাণ পাওয়ার ব্যয় হয় বা ক্ষমতা ব্যয় হয়। আমরা জানি যে পাওয়ার পি ইজ ইকুয়াল টু কি? ভি আই। এটা কিন্তু আমরা জানি। তাহলে এখানে ভি এর মান কত? 110 এবং আই এর মান কত? 2 অ্যাম্পিয়ার। এখানে রেজিস্ট্যান্সের আর দরকার নেই, যেহেতু কি ভি এবং আই দেওয়া আছে, তাই কি আর এর দরকার নাই, কিন্তু প্রশ্নে দেওয়া আছে দেখে আমরা কি লিখছি কি দেওয়া আছে। যদি ভোল্টেজ বা কারেন্ট এই দুইটার যে কোনো একটা যদি না দেওয়া থাকতো, তাহলে কিন্তু আমাদের আর এখানে ব্যবহার করা লাগতো। তো যেহেতু ভোল্টেজ এবং কারেন্ট দেওয়া আছে, তাই কি রেজিস্ট্যান্সের এখানে কোনো দরকার নাই। তা আমরা এই মূল সূত্র হতেই কিন্তু এই বাতিতে কি পরিমাণ পাওয়ার ব্যয় হচ্ছে সেটা আমরা বের করতে পারি। তাহলে পাওয়ার পি ইজ ইকুয়াল টু কি? ভি আই। তাহলে ভি এর মান কত? 110 এবং আই এর মান কত? 2। যদি গুণ করা হয় তাহলে কি আসবে? 220 ওয়াট। কারণ কি পাওয়ারের একক কি? ওয়াট। তাহলে বাতিতে ব্যয়িত ক্ষমতা কত? 220 ওয়াট। এইটাই এখানে কি চাওয়া হয়েছে। সমস্যা নাম্বার 2, একটি বৈদ্যুতিক বাতিকে 40 ওয়াট, 200 ভোল্ট এইভাবে চিহ্নিত আছে। অর্থাৎ বাতির গায়ে লেখা আছে কি 40 ওয়াট, 200 ভোল্ট। বাতিটির রেজিস্ট্যান্স এবং এর মধ্য দিয়ে প্রবাহিত কারেন্টের মান কত? তাহলে আমাদের কি কি দেওয়া আছে সেগুলো আমরা একটু লিখি। দেওয়া আছে কি বৈদ্যুতিক বাতিকে 40 ওয়াট, অর্থাৎ বৈদ্যুতিক বাতির পাওয়ার কত দেওয়া আছে? 40 ওয়াট দেওয়া আছে এবং দেওয়া আছে যে 200 ভোল্ট। তাহলে বৈদ্যুতিক বাতির ভোল্টেজ ভি ইজ ইকুয়াল টু কত? 200 ভোল্ট। আমাদের কি চাওয়া হয়েছে? বাতিটির রেজিস্ট্যান্স। তাহলে বাতিটির রেজিস্ট্যান্স আর ইজ ইকুয়াল টু ওয়াট এবং এর মধ্য দিয়ে প্রবাহিত কারেন্টের মান কত? অর্থাৎ কারেন্ট আই ইজ ইকুয়াল টু কত? এই দুইটা জিনিস চাওয়া হয়েছে আর দুইটা জিনিস দেওয়া আছে। তো যেহেতু পাওয়ার দেওয়া আছে, তাহলে আমরা পাওয়ারের সূত্র অনুযায়ী কি জানি? আমরা জানি যে পাওয়ার ইজ ইকুয়াল টু পি ইজ ইকুয়াল টু ভি আই। তাহলে আমাদের এখানে ভি দেওয়া আছে 200 আর পি দেওয়া আছে 40। আই এর মান আমাদের কি জানতে চাওয়া হয়েছে। তার মানে আমরা এখান থেকে কারেন্টের মান বের করতে পারি। তাহলে কারেন্ট সমান সমান আমরা কি লিখতে পারি? পি ভাগ ভি। যেহেতু এখানে কি ভিটা আই এর সাথে গুণ আকারে আছে, আমি আইটাকে রেখে দিলাম। তাহলে ভি যদি সমানের এই পাশে চলে যায়, তাহলে এই ভিটা পি এর নিচে ভাগ আকারে বসবে। এটা কিন্তু আমরা জানি। তাহলে পি এর মান এবং ভি এর মান যদি আমি বসিয়ে দেই, তাহলে আই এর মান কত আসে? আই এর মান আসে 0.2 অ্যাম্পিয়ার। যদি 40 কে 200 দিয়ে ভাগ করা হয়, তাহলে আই এর মান আসবে কি 0.2 অ্যাম্পিয়ার। তো আমরা কারেন্টের মান কি পেয়ে গেলাম, একটা আমাদের পাওয়া হয়ে গেছে। এখন আমাদের কি রেজিস্ট্যান্সের মান বের করতে হবে। তাহলে আমরা জানি কি পাওয়ার পি ইজ ইকুয়াল টু কি ভি স্কোয়ার আর। এই ধরনের একটা সূত্র কিন্তু আমরা এই সূত্র থেকে বের করছিলাম।
তো এটা কিন্তু আমরা জানি যে P ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার আর। তাহলে আমাদের ভি এর মান জানা আছে, পি এর মান জানা আছে, শুধু কি আর এর মান বের করতে হবে। তাহলে আরটাকে যদি আমি এই পাশে নিয়ে যাই আর পিটাকে যদি আমি এই পাশে নিয়ে আসি, তাহলে পিটা কি এই ভি স্কোয়ারের নিচে বসবে আর এই আরটা এইখানে চলে যাবে। তাহলে কি হবে? আর ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই পি। তাহলে ভি এর মান আর পি এর মান যদি আমি বসিয়ে দিই, তাহলে দেখা যাবে কি? তাহলে দেখা যাচ্ছে ভি এর মান কত? 200 স্কোয়ার আর পি এর মান কত? 40 বসাই দিলাম। স্কোয়ারকে যদি করা হয় 200 কে, তাহলে হবে কি? 40,000। তাহলে এই 40,000 কে যদি আমি 40 দিয়ে ভাগ করি, তাহলে কত আসবে? আর এর মান 1000 ওহম। এটাই এখানে জানতে চাওয়া হয়েছে। আমরা এই রেজিস্ট্যান্সের মান অন্যভাবেও বের করতে পারি। যেহেতু আমাদের কি ভোল্টেজের মান দেওয়া আছে এবং কারেন্টের মান আমরা কিন্তু বের করে ফেলছি। যদি ভোল্টেজ এবং কারেন্টের মান জানা থাকে, তাহলে কিন্তু আমরা ওহমের সূত্র ব্যবহার করেও কি এটা নির্ণয় করতে পারি। তাহলে ওহমের সূত্র অনুযায়ী আমরা জানি কি V is equal to IR। তাহলে R is equal to কি হবে? V by I। তাহলে V এর মান আমাদের কত? 200 আর I এর মান কত? 0.2। যদি এই দুইটা মান বসায় দেওয়া হয়, তাহলে R এর মান কিন্তু সেই 1000ই চলে আসবে। R এর মান কিন্তু এই পাশেও 1000, এই পাশেও 1000। অর্থাৎ মান কিন্তু উত্তর কিন্তু একই। শুধু কিন্তু দুই ধরনের সূত্র। এটা P দিয়ে বের করা হইছে আর এটা ওহমের সূত্র ব্যবহার করে বের করা হইছে। যেকোনো একটা দিয়েই কিন্তু আমরা এই রেজিস্ট্যান্স এর মান বের করতে পারি। তাহলে বাতিটির রেজিস্ট্যান্স হচ্ছে কি 1000 ওহম এবং বাতির মধ্য দিয়ে প্রবাহিত কারেন্টের মান কত? 0.2 অ্যাম্পিয়ার। সমস্যা নাম্বার ৩। একটি হিটারের হিটিং এলিমেন্টের রেজিস্ট্যান্স 30 ওহম। হিটারকে 240 ভোল্ট সরবরাহ লাইনে সংযোগ করলে কত কারেন্ট গ্রহণ করবে এবং কত পাওয়ার ব্যয় হবে? তাহলে আমাদের যেগুলো দেওয়া আছে সেগুলো যদি আমরা লিখি, তাহলে আমাদের কি দেওয়া আছে? দেওয়া আছে কি? রেজিস্ট্যান্স R ইজ ইকুয়াল টু 30 ওহম, যেটা আমাদের দেওয়া আছে যে হিটিং এলিমেন্টের রেজিস্ট্যান্স 30 ওহম, যেটা আমরা লিখে ফেললাম। এবং হিটারকে 240 ভোল্ট সরবরাহ লাইনের সাথে সংযোগ করলে তাহলে হিটারের সরবরাহকৃত ভোল্টেজ V ইজ ইকুয়াল টু কত? 240 ভোল্ট। আমাদের কাছে চাওয়া হয়েছে কি? কারেন্ট গ্রহণ করবে। তাহলে কারেন্ট I ইজ ইকুয়াল টু হোয়াট? এবং কত পাওয়ার ব্যয় হবে? তাহলে পাওয়ার P is equal to what? তাহলে আমাদের রেজিস্ট্যান্স এবং ভোল্টেজ দেওয়া আছে, কারেন্টের মান বের করা লাগবে। তাহলে আমরা কি জানি? ওহমের সূত্র অনুযায়ী I is equal to V by R। এটা কিন্তু আমরা ওহমের সূত্র অনুযায়ী জানি। তাহলে ভোল্টেজের মান আমরা জানি 240 আর রেজিস্ট্যান্সের মান জানি কত? 30। যদি এই দুইটা বসিয়ে দেওয়া হয়, তাহলে কারেন্টের মান কত আসবে? 8 অ্যাম্পিয়ার। যেহেতু ভোল্টেজ কত? 240 এবং রেজিস্ট্যান্সের মান কত? 30। তার মানে এই 30 দিয়ে যদি 240 কে ভাগ করা হয়, তাহলে কারেন্টের মান কত আসবে? 8 অ্যাম্পিয়ার। তাহলে আমাদের কিন্তু কারেন্টের মান আমরা পেয়ে গেলাম। তাহলে আমাদের ভোল্টেজ দেওয়া আছে 240 ভোল্ট এবং কারেন্টের মান আমরা বের করলাম কত? 8 অ্যাম্পিয়ার। পাওয়ারের মান জানতে চাওয়া হয়েছে। তাহলে আমরা জানি পাওয়ার P is equal to VI। V এর মান কত? 240 এবং I এর মান কত? 8। এই 240 কে যদি আমি 8 দিয়ে গুণ করি, তাহলে আমাদের আসবে কত? 1920 ওয়াট, অর্থাৎ 1920 ওয়াট আসবে। এটাই আমাদের এখানে চাওয়া হয়েছে। তাহলে কারেন্ট কত গ্রহণ করবে? 8 অ্যাম্পিয়ার কারেন্ট গ্রহণ করবে। আর পাওয়ার কত ব্যয় হবে? 1920 ওয়াট পাওয়ার কি এখানে ব্যয় হবে। এই দুইটাই এখানে জানতে চাওয়া হয়েছে। অনুশীলনীর প্রশ্নের উত্তর। অতি সংক্ষিপ্ত প্রশ্ন। ১. বৈদ্যুতিক পাওয়ার কাকে বলে? এটা প্রথম দিকেই আছে যে বৈদ্যুতিক পাওয়ার কাকে বলে। যে হারে কোনো বৈদ্যুতিক সার্কিটে কাজ করা হয় অথবা প্রতি সেকেন্ডে কোনো বৈদ্যুতিক সার্কিটে যে এনার্জি সরবরাহ করা হয় তাকে বৈদ্যুতিক ক্ষমতা বা বৈদ্যুতিক পাওয়ার বলে। অথবা আমরা বলতে পারি যে কোনো সার্কিটের ভোল্টেজ ও কারেন্টের গুণফলকেই বৈদ্যুতিক পাওয়ার বলে। এই দুইটার যে কোনো একটা দিলেই হবে। ২. বৈদ্যুতিক পাওয়ারকে কি দিয়ে প্রকাশ করা হয়? বৈদ্যুতিক পাওয়ারকে ইংরেজি অক্ষর বড় হাতের পি দ্বারা প্রকাশ করা হয়। ৩. বৈদ্যুতিক পাওয়ারের একক কি? বৈদ্যুতিক পাওয়ারের একক হলো ওয়াট। ৪. বৈদ্যুতিক পাওয়ার ও যান্ত্রিক পাওয়ারের মধ্যে সম্পর্ক কি? বৈদ্যুতিক পাওয়ার ও যান্ত্রিক পাওয়ারের মধ্যে সম্পর্ক হচ্ছে যে
এক হর্স শক্তি সমান সমান 746 ওয়াট অথবা এক হর্স শক্তি সমান সমান 0.746 কিলোওয়াট। যদি ওয়াটে হয় তাহলে 746 ওয়াট, আর যদি কিলোওয়াটে হয় তাহলে 0.746 কিলোওয়াট। এটাই কিন্তু বৈদ্যুতিক পাওয়ার ও যান্ত্রিক পাওয়ারের মধ্যে সম্পর্ক। কারণ হচ্ছে কি, যে বৈদ্যুতিক পাওয়ারের একক হচ্ছে ওয়াট এবং যান্ত্রিক পাওয়ারের একক হচ্ছে কি এক হর্স শক্তি বা হর্স পাওয়ার বা এইচপি। তাহলে এক হর্স শক্তি সমান সমান কি 746 ওয়াট অথবা 0.746 কিলোওয়াট। 5. বৈদ্যুতিক পাওয়ার ও যান্ত্রিক পাওয়ারকে কি দিয়ে প্রকাশ করা হয়? যান্ত্রিক ক্ষমতা বা পাওয়ারকে প্রকাশ করা হয় হর্স ক্ষমতা বা হর্স পাওয়ার বা এইচপি দ্বারা, এবং বৈদ্যুতিক ক্ষমতাকে বা বৈদ্যুতিক পাওয়ারকে প্রকাশ করা হয় ওয়াট বা কিলোওয়াট দ্বারা। সংক্ষিপ্ত প্রশ্ন: 1. বৈদ্যুতিক পাওয়ার কাকে বলে? বৈদ্যুতিক পাওয়ারের একক ও প্রতীক উল্লেখ করো। তাহলে বৈদ্যুতিক পাওয়ার কাকে বলে? যে হারে কোনো বৈদ্যুতিক সার্কিটে কাজ করা হয় অথবা প্রতি সেকেন্ডে কোনো বৈদ্যুতিক সার্কিটে যে এনার্জি সরবরাহ করা হয় তাকে বৈদ্যুতিক ক্ষমতা বা পাওয়ার বলে। আমরা অন্যভাবেও বলতে পারি যে বৈদ্যুতিক পাওয়ার কাকে বলে। কোনো সার্কিটের ভোল্টেজ ও কারেন্টের গুণফলকে কি বৈদ্যুতিক পাওয়ার বলে। বৈদ্যুতিক পাওয়ারের একক হচ্ছে ওয়াট এবং প্রতীক হচ্ছে পি। 2. আপাত পাওয়ার কাকে বলে? এসি সার্কিটের বৈদ্যুতিক চাপকে কারেন্ট দিয়ে গুণ করলে যা পাওয়া যায় তাকে সার্কিটের আপাত শক্তি বা অ্যাপারেন্ট পাওয়ার বলে। এর একক ভোল্ট অ্যাম্পিয়ার ভিএ, কিলো ভোল্ট অ্যাম্পিয়ার কেভিএ। 3. প্রকৃত পাওয়ার কাকে বলে? প্রকৃত পাওয়ার: এসি সার্কিটের প্রকৃত পাওয়ার বা অ্যাক্টিভ পাওয়ার বলতে ভিআই ও কস থিটা এর গুণফল অর্থাৎ ভিআই কস থিটাকে বোঝায়। কোন সার্কিটে প্রকৃতপক্ষে যে পাওয়ার অপচয় হয় তাই প্রকৃত পাওয়ার। প্রকৃত পাওয়ারের প্রতীক পি এবং একক ওয়াট বা কিলোওয়াট বা মেগাওয়াট ইত্যাদি। 4. বৈদ্যুতিক পাওয়ারের সাথে কারেন্ট, ভোল্টেজ ও রেজিস্ট্যান্সের সম্পর্ক উল্লেখ করো। বৈদ্যুতিক পাওয়ারের সাথে কারেন্ট, ভোল্টেজ ও রেজিস্ট্যান্সের সম্পর্ক আমরা কিন্তু প্রথম দিকেই দেখিয়েছি যে বৈদ্যুতিক পাওয়ার হচ্ছে কোনো সার্কিটের ভোল্টেজ ও কারেন্টের গুণফল। এটা আমরা জানি যে যদি কোনো সার্কিটের কারেন্ট আই হয় এবং সরবরাহকৃত ভোল্টেজ ভি হয়, তবে সেই সার্কিটের পাওয়ার হবে কি পি ইজ ইকুয়াল টু ভিআই ওয়াট। এখন এটাই হচ্ছে আমাদের কি পাওয়ারের প্রকৃত সূত্র। এই ভিআই এর স্থলে আমরা ওহমের সূত্র অনুযায়ী ভি ইজ ইকুয়াল টু আই আর জানি। তাহলে ভি এর জায়গায় যদি আমরা আই আর বসাই তাহলে পি ইজ ইকুয়াল টু হবে কি আই স্কোয়ার আর ওয়াট। এটা একটা সম্পর্ক। এবং অন্য একটা সম্পর্ক আছে যে ওহমের সূত্র অনুযায়ী আমরা জানি কি আই ইজ ইকুয়াল টু ভি বাই আর, অর্থাৎ এই আই এর জায়গায় যদি আমি ভি বাই আর বসাই তাহলে তাহলে পাওয়ার হবে পি ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর ওয়াট। এইটা আরেকটা সম্পর্ক। এইটাই এই প্রশ্নে চাওয়া হয়েছে। 5. হর্ষ ক্ষমতা কাকে বলে? এক হর্ষ ক্ষমতা সমান কত ওয়াট? প্রতি সেকেন্ডে 550 ফুট পাউন্ড কাজ করার ক্ষমতাকে এক হর্ষ ক্ষমতা বলে। এক হর্ষ ক্ষমতা সমান সমান 746 ওয়াট। 6. এক ওয়াট বৈদ্যুতিক পাওয়ার কাকে বলে? 1 ভোল্ট বৈদ্যুতিক চাপে যদি কোনো বর্তনীতে 1 সেকেন্ড সময়ে 1 কুলম্ব চার্জ প্রবাহিত হয় তবে পাওয়ারের পরিমাণ হবে 1 ওয়াট। অন্য কথায় আমরা বলতে পারি যে কোনো বৈদ্যুতিক বর্তনীতে 1 ভোল্ট বৈদ্যুতিক চাপের পার্থক্যে 1 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হতে যে পাওয়ার অপচয় হয় তাকে 1 ওয়াট বলে। রচনামূলক প্রশ্ন: যান্ত্রিক ক্ষমতা বা পাওয়ার ও বৈদ্যুতিক ক্ষমতা বা পাওয়ার এর মধ্যে সম্পর্ক উল্লেখ করো। বৈদ্যুতিক পাওয়ার ও যান্ত্রিক পাওয়ারের মধ্যে যে সম্পর্ক সেটা কিন্তু আমরা বিশ্লেষণ করেছি। বৈদ্যুতিক পাওয়ার এবং যান্ত্রিক পাওয়ারের মধ্যে যে গাণিতিক সম্পর্ক এইটাই এখানে
চাওয়া হয়েছে রচনামূলক প্রশ্নে পুরোটাই দিতে হবে। এইটুকু অংশ দেওয়া লাগবে এবং এইটুকু অংশ দেওয়া লাগবে। অর্থাৎ ওইখান থেকে শুরু করে এই পর্যন্ত দেওয়া লাগবে আমাদের। এই পুরাটুকুই বিশ্লেষণ করা হইছে। এই অংশটাই এখানে চাওয়া হয়েছে যে পুরো অংশটা, এই পুরো অংশটাই এই রচনামূলক ১ নাম্বার প্রশ্নে চাওয়া হইছে। ২. আপাত পাওয়ার ও প্রকৃত পাওয়ার বলতে কি বোঝো? আপাত পাওয়ার বা অ্যাপারেন্ট পাওয়ার এবং প্রকৃত পাওয়ার বা অ্যাক্টিভ পাওয়ার কাকে বলে? এই ২ টাই এখানে চাওয়া হইছে। এই ২ নাম্বার রচনামূলক প্রশ্নে এই ২ টাই কি এখানে দিতে হবে। ৩. ওয়াটমিটারের সাথে লোডের সংযোগ চিত্র অঙ্কন করো। ওয়াটমিটারের সাথে লোডের সংযোগ চিত্র এইটাই এই ৩ নাম্বার রচনামূলক প্রশ্নে চাওয়া হইছে। এই ২ টা চিত্র দিয়ে এই যে নিচের যে লাইনটা আছে সেই লাইনগুলো লিখে দিলেই এই ৩ নাম্বার রচনামূলক প্রশ্ন উত্তর হয়ে যাবে। ৪. প্রমাণ করো যে এক হর্স শক্তি সমান সমান ৭৪৬ ওয়াট। এখানে প্রমাণ করতে বলছে যে এক হর্স শক্তি সমান সমান ৭৪৬ ওয়াট। অর্থাৎ এই যে যান্ত্রিক শক্তি এবং বৈদ্যুতিক শক্তির মধ্যে যে সম্পর্ক, এটা এখানে চাওয়া হয়েছে। এই হর্স ক্ষমতা থেকে শুরু করে এই যে ৭৪৬ ওয়াট প্রায় এই পর্যন্ত এখানে দিতে হবে আমাদের। এই পর্যন্ত এখানে চাওয়া হয়েছে। এই ৭৪৬ ওয়াট পর্যন্ত এখানে প্রমাণ করতে বলা হয়েছে। এই পর্যন্ত আসলেই আমরা ব্রেকেটে লিখে দিতে পারবো কি প্রমাণিত। শুরু হবে কোত্থেকে? এই হর্স ক্ষমতা থেকে। অর্থাৎ প্রতি সেকেন্ডে এখান থেকে শুরু হবে এবং শেষ হবে কি ৭৪৬ ওয়াট প্রায়। এইটা কিন্তু সেই রচনামূলক ১ এর মতোই। এইটাই এই ৪ নাম্বার রচনামূলক প্রশ্নে চাওয়া হইছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, কমেন্ট করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন।